চলতি অর্থবছরের নভেম্বর মাসে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় $389 কোটি, যা গেল বছরের একই সময়ের তুলনায় 5.54% কম। এ নিয়ে টানা 4 মাস ধরে রপ্তানি আয় কমছে, এমন চিত্র উঠে এসেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সবশেষ প্রতিবেদনে। প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক থেকে 5 মাসে আয় হয়েছে $16.13 বিলিয়ন। নভেম্বরে আয় কমেছে প্রায় 5%। তবে ইউরোপীয় বাজারে কিছুটা মন্দা থাকলেও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাজারে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে এ খাতে সামগ্রিকভাবে সামান্য প্রবৃদ্ধি হয়েছে। অর্থ বছরের প্রথমার্ধে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে 34%। যদিও এ সময় কমেছে চামড়াজাত জুতার রপ্তানি। কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল এবং প্রকৌশলী পণ্য খাতে রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। বিপরীতে চামড়া ও চামড়াজাত পণ্য খাতে কিছুটা ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। ইপিবির তথ্য অনুযায়ী বৈশ্বিক মূল্যস্ফীতি, ক্রেতা দেশের চাহিদা কমে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার প্রভাবেই দেশের রপ্তানিতে এই মন্দা দেখা দিয়েছে। দর্শক, রপ্তানি পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিজিএমই এর সিনিয়র সহ সভাপতি এনামুল হক খান। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি, ধন্যবাদ দেশ টিভিকে। জি, আমরা আসলে প্রতিবেদনেই দেখছিলাম ধারাবাহিকভাবে রপ্তানি কমে যাওয়ার বেশ কিছু কারণ, বিশেষ করে মার্কিন ট্যারিফ, ইউরোপীয় বাজারে সংকট, জ্বালানি সংকট। আসলে আপনার বিশ্লেষণে আমরা জানতে চাই ধারাবাহিকভাবে রপ্তানিতে কেন পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ? জি, ধন্যবাদ। আমরা মনে হয় যে প্রথমে যদি আমি আমেরিকার বাজারটা ধরি, আমেরিকার যদি ট্যারিফের কারণে আমেরিকাতে কিন্তু 20% ঢালাও ট্যারিফ, এটা হচ্ছে পুরো পৃথিবীর সব দেশের জন্য 20%। তার মানে যে কোনো পণ্য আমেরিকায় ঢুকবে মিনিমাম 20% তার উপরে, যেমন বাংলাদেশ 20% প্লাস 15, 35%। তার মানে একটা জিনিস যেটা বাংলাদেশ থেকে যাবে সেটা 35% ট্যারিফের সম্মুখীন হচ্ছে। তাহলে প্রতিটা আইটেম যেটা যাচ্ছে সেটা কোনোটা 10, কোনোটা 20, কোনোটা 15, যেমন ভারতে আছে 50, 20 প্লাস 50, তারপরে চায়নায় আছে 37। হ্যাঁ, তো সব মিলে মানে অনেক হাই ট্যারিফ সব জায়গায়। তাতে করে যেটা ঘটছে, আমেরিকাতে যে পণ্যটা পৌঁছাচ্ছে সে পণ্যটা অনেক দামি হয়ে যাচ্ছে, দামটা বেড়ে যাচ্ছে। দাম যখন বেড়ে যায় তখন একটা ইনফ্লেশনারি সিচুয়েশন অবস্থা হচ্ছে। ইনফ্লেশনের কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। তো যেটা ঘটতেছে, মানুষ ক্রয় যেটা আছে ক্রয় কমায় দিছে, মানে কাস্টমার যেটা ফাইনাল এন্ড কাস্টমার, তারা কিন্তু জিনিসপত্র কেনাকাটা কমায় দিচ্ছে। যখন জিনিসপত্র কমায় দেয় তখন কিন্তু টোটাল বাণিজ্যের উপরে একটা মানে ভারসাম্য হারায়। তখন আমরা দেখতেছি প্রভাব পড়ে। তো এই জিনিসটা আমরা দেখতেছি খুবই একটা নেগেটিভ জিনিস যেটা আমেরিকাতে ঘটতেছে। এখন আমরা ইন্ডিয়া থেকে ভালো একটা অ্যাডভান্টেজ আসছে, আমরা চায়না থেকে ভালো একটা অ্যাডভান্টেজ আসছে, বাট আমেরিকাতে কিন্তু কেনাকাটাই কমে গেছে। তো টোটাল যে এক্সপোর্ট টু আমেরিকা সেটা কিন্তু রিডাকশন হয়ে গেছে, কমে গেছে অ্যাজ আ হোল। যেটা আমরা অ্যাডভান্টেজ ভাবছিলাম সেই অ্যাডভান্টেজের উল্টোটা হয়ে ইনফ্লেশনারি কারণে আমেরিকার এটা শুধু আমাদের না, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, জি সব দেশে কিন্তু আমাদের ওই সবার এক্সপোর্ট টু ইউএসএ কিন্তু কমে গেছে। এখন আমি ট্যারিফ বাদ দিয়ে আমি যদি ইউরোপে আসি, ইউরোপ হচ্ছে আমাদের বিগেস্ট বাজার, ইউরোপিয়ান ইউনিয়ন একটা সিঙ্গেল বাজার হিসেবে সবচেয়ে বড় বাজার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এখন ইউরোপিয়ান ইউনিয়নে কি ঘটতেছে, এখানে ঘটতেছে এবার আরেকটা নতুন ঘটনা, সেটা হচ্ছে ইন্ডিয়া এন্ড চায়না। তারা কিন্তু তাদের টোটাল শক্তি তারা ইউরোপিয়ান ইউনিয়ন এখানে দিল, কারণ তারা আমেরিকা ঢুকতে পারছে না বিকজ ট্যারিফের কারণে। এখন তারা যখন এখানে আসছে তারা কিন্তু খুবই ডাম্পিং প্রাইস যেটা বলে, একদম কম প্রাইসে তারা ঢুকে যাচ্ছে মার্কেটে। এবং আমাদের যে শেয়ার ছিল, আমাদের শেয়ারের উপরে তারা ভাগ বসায় তারা কিন্তু অনেকটা অর্ডার কিন্তু সরায় নিচ্ছে। আমরা কেন আসলে পারছি না ওখানে? Again the same thing happening with ওই যে আমাদের এত তো প্রাইস আমরা কমাইতে পারবো না, যেটা ইন্ডিয়া যখন করতেছে, বিকজ ওরা ডেসপারেট। একটা মানুষ যখন ডেসপারেট হয় তখন কিন্তু তার ইভেন কস্ট প্রাইসের থেকে সে নিচে নেমে যাচ্ছে, নিচে নেমে সে কিন্তু অফার করতেছে আমাদের থেকে অর্ডারটা ছিনায় নেওয়ার জন্য। সেটা তারা সাকসেসফুল এবং দে হ্যাভ ডান ইট ভেরি সাকসেসফুলি। এবং এরপরে আসতেছে চায়নাও একই কাজ করতেছে, কারণ তারা ইউএসএ ঢুকতে পারতেছে না। তখন তারা তাদের পূর্ণ শক্তি নিয়ে তারা ইউরোপিয়ান ইউনিয়নে তাদের প্রাইস অফার করতেছে। আমরা কিন্তু আরেকটাও দেখছি যে আমরা কিন্তু খেরে যাচ্ছি। জি, এখন কিন্তু কটন জাতীয় পোশাকের বাইরেও আন্তর্জাতিক বাজারে কিন্তু এখন নতুন ট্রেড নন কটন বা ম্যানমেড সিনথেটিক জাতীয় পোশাক। আমরা যতটুকু জানি যে এই ক্ষেত্রেও বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছে। এর কারণ কি আসলে, আর এটা বাড়াতে কি করতে হবে? আচ্ছা, নন কটন যেটা ম্যানমেড ফাইবার যেটা আমরা বলি, ম্যানমেড ফাইবারে আমরা পিছিয়ে আছি। এবং পুরো পৃথিবীতে যে বাণিজ্য হচ্ছে তার 75% হচ্ছে ম্যানমেড ফাইবার আর 25% হচ্ছে কটন। আমরা বাংলাদেশে আমাদের 70% হচ্ছে আমাদের কটনের ব্যবসা করি। তাহলে আমরা কটনের ব্যবসা করলে আমরা পৃথিবীর যে মেইন ধারা হচ্ছে ম্যানমেড ফাইবার, ওই ধারা থেকে আমরা বেরোয় যাচ্ছি। এবং আমরা কিন্তু ছোট্ট একটা সেগমেন্ট নিয়ে থাকি।
সেই কারণে কিন্তু আমরা মূল বাজার থেকে আমরা কিন্তু বাইরে। তা আমাদের যদি ওই মূল বাজারটা পেতে হয় তাহলে আমাদের অ্যাগ্রেসিভলি আমরা ম্যানমেড ফাইবারে যেতে হবে। এখন ম্যানমেড ফাইবারে কোথায় হচ্ছে? ম্যানমেড ফাইবার হচ্ছে ইন্ডিয়াতে, চায়নাতে, কোরিয়াতে, জাপান, মানে জাপান না, কোরিয়া এন্ড তাইওয়ান, এসব জায়গায় হচ্ছে ম্যানমেড ফাইবার তৈরি হচ্ছে। তা আমরা তাদের কাছে যেতে হবে, প্রযুক্তিটা শিখতে হবে, এবং আমরা গ্র্যাজুয়ালি, এখন আমরা ইম্পোর্ট করব, গ্র্যাজুয়ালি কিন্তু আমাদের প্রোডাকশনটা বাংলাদেশে আনতে হবে। তখনই কিন্তু আমাদের মূল বাজারের উপরে আমাদের সত্যিকারের আসলে একটা সেইটা হচ্ছে ভালো না কেন একটা তাহলে? আমাদের প্রভাব থাকবে ওখানে। এখন এটা হিউজ ইনভেস্টমেন্ট প্রয়োজন, প্রচুর ইনভেস্টমেন্ট প্রয়োজন, এবং আমরা কিন্তু সহজ যে বাজার সেটা হচ্ছে কটন, সহজ বাজারেই আমরা কমফোর্টেবল। এখন ইনভেস্টমেন্টে যেতে হচ্ছে গভর্নমেন্ট থেকে এবং প্রায় ব্যাংক থেকে ভালো একটা যদি আমাদের সাপোর্ট দেয়, পলিসি সাপোর্ট দেয়, লোন নিয়ে আমাদের উদ্যোক্তারা এখানে ওই ম্যানমেড ফাইবারের ফ্যাক্টরিগুলো করতে হবে, তাহলে আমরা একমাত্র ম্যানমেড ফাইবার বিজনেসে ঢুকতে পারবো। এখন কিন্তু আমরা ইম্পোর্ট করে ঢুকতে পারবো, এখন কিন্তু প্রচুর ইম্পোর্ট হচ্ছে, আমরাও কিন্তু ম্যানমেড ফাইবারে কাজ করি। তখন আমরা কি করি? আমরা কাপড়টাই নিয়ে আসছি বাইরে থেকে, যে এর অনেক সময়ের ব্যাপার, আমরা কিন্তু প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছি, বাট তারপরেও কিন্তু আমরা ম্যানমেড ফাইবারের মার্কেটে ঢুকছি। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা সবাই কিন্তু ম্যানমেড ফাইবারে ঢুকবো প্রথমে, তারপরে আমরা গ্র্যাজুয়ালি প্রোডাকশনটা বাংলাদেশে শিফট হবে, এবং তখন আমাদের প্রভাবটা আরো বেশি হবে। যে আপনার কথাতেই যদি আমি দেখি যে আমরা ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে পিছিয়ে আছি, আমরা কটনেই আছি এখন পর্যন্ত, এবং ওই ইউরোপের বাজারের দামের কথা বলেন বা যে কোনো কারণে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে আছি। এই অবস্থা থেকে আসলেও কি আমাদের পোশাক রপ্তানিতে দ্বিতীয় যে অবস্থান বিষয়, এটা কি ধরে রাখা সম্ভব? একটু কঠিন। ভিয়েতনাম আমাদের থেকে অনেক এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায়, তারা কিন্তু আমাদেরকে ভালো একটা ফাইট দিচ্ছে ভিয়েতনাম। তারপরে কিন্তু ভিয়েতনামের একটা ক্যাপাসিটি আছে, তারা কিন্তু আমাদের মতো এত অর্গানাইজ না, আমরা কিন্তু অনেক বড় একটা সেক্টর, আমাদের ফোকাস হচ্ছে মেইনলি গার্মেন্টস। কিন্তু ভিয়েতনামের কিন্তু ফোকাস আরো অনেক, ইলেকট্রনিক্স থেকে আরো অনেক কিছু তাদের ফোকাস আছে। তারপরেও কিন্তু গার্মেন্টস তারা আমাদের খুবই ক্লোজ। আমরা সেকেন্ড মার্কেটে, যে ওয়ার্ল্ডের যে মার্কেট আছে সেখানে আমরা সেকেন্ড পজিশনটা খুব মার্জিনালি ধরে রাখছি। আমাদের ভিয়েতনাম কিন্তু আমাদেরকে প্রায় ধরে ফেলছে। তো সেই জায়গায় ভিয়েতনামে ডেফিনেটলি তারা এগিয়ে যাচ্ছে, তারা আমেরিকাতেও, ইউরোপে, আমেরিকাতে প্রতিটা জায়গায় আমাদের সাথে ভালো একটা ফাইট দিচ্ছে। তো আমরা যদি এই বাজারটাকে যদি ধরতে পারি, তাহলে আমি মনে করি যে আমরা ভিয়েতনামকে আমরা আবার পিছিয়ে আর একটুখানি আমরা অ্যাডভান্টেজ নিতে পারবো যদি আমরা ম্যানমেড ফাইবারের বাজারটা ধরতে পারি। এমনিতে তো নানান ধরনের সংকট রপ্তানি খাতে, সেই সাথে এখন নতুন করে যুক্ত হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন। পোশাক খাতের জন্য এই নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, এটা আসলে আপনারা কতটা প্রস্তুত, এবং আপনাদের যে দাবি ছিল সরকারের কাছে সেটা সরকারকে মেনে নিয়েছে? না, আমাদের প্রাথমিক যে এলডিসি গ্রাজুয়েশনের প্রাথমিক যে আমাদের যে আমাদের যে স্ট্যান্ড, মানে ব্যবসায়ীদের, আমাদের বিজিএমএ না, আমাদের সমস্ত সব ব্যবসায়ীদের স্ট্যান্ড হচ্ছে আমরা 3 বছর পেছানোর জন্য আমরা দাবি করছি। আমরা মনে করি যে আমরা এখনো রেডি না, বিকজ লাস্ট যে আমাদের 15-16 বছর যে সরকার ছিল, সেখানে যে ডেটাস গুলো আমরা ব্যবহার করতাম, সেই ডেটাস গুলো ছিল ইনফ্লেটেড, এবং সেই ডাটা ভুল ডাটার কারণে আমরা কিন্তু মনে করছিলাম যে আমরা রেডি, আসলে কিন্তু আমরা রেডি না। আমাদের আরো 3 বছর সময় লাগবে। আমরা চাচ্ছি, ব্যবসায়ী মহল চাচ্ছে যে 3টা বছর আমাদের এক্সটেনশন দরকার, কারণ বর্তমান যে যুদ্ধ অবস্থা যাচ্ছে এতে আমরা খুব খারাপ একটা অবস্থানে আছি। বাংলাদেশে এলডিসি গ্রাজুয়েশনের কারণে সব ধরনের বেনিফিটস গুলো কমিয়ে দেওয়া হয়েছে, এবং যেটা কিন্তু আসলে 2029 সাল পর্যন্ত কিন্তু এটা কিন্তু রাখতে পারতো, এদের বেনিফিট গুলো, আমাদেরকে যে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, এই প্যাকেজটা অলরেডি কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা কিন্তু প্রতিযোগিতার যে সক্ষমতা, সেই সক্ষমতা আমরা হারাচ্ছি। আমরা যদি প্রতিযোগিতার সক্ষমতা হারাই, তাহলে কিন্তু 29 সালের নভেম্বরে যখন আমরা সত্যিকার ভাবে আমাদের 14-18% যখন ট্যারিফ যুক্ত হবে ইউরোপে, যেটা আমরা এখন ডিউটি ফ্রি বা ট্যারিফ ফ্রি আমরা এনজয় করছি, তখন কিন্তু আমরা সত্যি আমরা হোঁচট খাবো, মারাত্মকভাবে হোঁচট খাবো। এবং আমরা মনে করি আমাদের সক্ষমতা অর্জনের জন্য 3টি বছর আমাদের প্রয়োজন, এবং এটার জন্য একদমই আমি শেষ প্রশ্নে চলে এসেছি। জি, ছোট করে একটু বলবেন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখা ও রপ্তানি বাড়াতে আপনার পরামর্শটা আমরা একদম ছোট করে শুনতে চাই। আমি মনে করি যে আমাদের বাংলাদেশের সবার একটা কৌশলগত আমাদের দক্ষতা অর্জন করতে হবে। আমাদের ফ্যাক্টরিতে আমাদের যেটা মেইন যে উৎপাদনের উপর দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের প্রোডাক্টিভিটি কিন্তু একটু কম, চায়না এবং ভিয়েতনামের কিন্তু প্রোডাক্টিভিটি অনেক হাই আমাদের থেকে, এবং তারা সত্যিকার ভাবে ভালো একটা প্রোডাকশন তারা এনজয় করতেছে, প্রোডাক্টিভিটি তারা এনজয় করছে। আমরা সেটাকে শিখতে হবে, আমাদের নতুন নতুন মেশিন বিএমআরই করতে হবে প্রত্যেকটা ফ্যাক্টরিতে। এআই দ্বারা পরিচালিত যে মেশিন গুলো আছে, তাতে করে আমরা যদি মেশিন গুলো একটু দামি হলেও আমাদের বেশ 3-4 জন করে অপারেটর কমে যায়, তাতে করে মানুষও কমবে। আমাদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারলে, যেমন আমার ফ্যাক্টরিতে আমি কিন্তু মানুষ বাড়াচ্ছি না, আমার ফ্যাক্টরিতে আমি মেশিন বিএমআরই করছি, বিএমআরই করে আমার কিন্তু প্রোডাকশন বাড়ছে, কিন্তু আমার মানুষ কিন্তু বাড়ছে না। সো এই জন্য পদ্ধতিগতভাবে আমাদের টেকনিক্যাল অ্যাডভান্টেজ নিতে হবে, এআই অ্যাডভান্টেজ নিতে হবে, আমরা নিজেরা প্রিপেয়ার্ড হতে হবে। তাহলে কিন্তু আমরা আমাদের যে নতুন যে বাজার, যে চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে, আমরা সেটা মোকাবেলা করতে সক্ষম হব।